লেসন নাম্বার 6, মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। খুব সুন্দর কবিতা। মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, এই যে কবিতাটা, সেটা কে লিখেছেন আন্ডারলাইন করতে হবে, এমিলি জেন ব্রন্টে। এমিলি জেন ব্রন্টে জীবনে একটাই মাত্র উপন্যাস লিখেছেন তিনি, এমিলি জেন ব্রন্টে। উপন্যাসটার নাম কি? উদারিং হাইটস। এবং সেইটা লং কনসিডার্ড ক্লাসিক উপন্যাস হিসেবে ইংরেজি লিটারেচারের মধ্যে ফেমাস। কত বছর বয়সে মারা গেছিলেন? 30 ইয়ার্স, 30 বছর বয়সে মাত্র। কোন রোগে মারা গেছিলেন? টিউবারকিউলোসিস, টিবি রোগে। সেই সময়টায় দাঁড়িয়ে, যখন যেই সময়টার কথা আমরা করছি, অলমোস্ট সেটা ভিক্টোরিয়ান পিরিয়ড বা ভিক্টোরিয়ান এজের টাইম। কীরকম আমরা ভিক্টোরিয়ান এজ পড়েছি ইতিহাসে? 1858 সাল 2রা নভেম্বর মহারানীর ঘোষণাপত্র পড়েছিস তো? তার মানে সেই জায়গাটার ক্ষেত্রে দাঁড়িয়ে 1858 উনি মারা গেছিলেন। দেখ সালটা 18 থেকে 1848, তার 10 বছর আগে। মানে রেদার ওই ভিক্টোরিয়ানের সেই সময় রানী ভিক্টোরিয়া ইংল্যান্ডের সিংহাসনে রাজত্ব করছেন, সেই সময়কার কবি। ওনার জীবনের মধ্যে 30 ইয়ার্সে যখন তিনি মারা যান, টিউবারকিউলোসিসে মারা যান, এবং টিউবারকিউলোসিসে মারা যাওয়ার সময় ওনার মধ্যে প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশন চলে আসে। ডিপ্রেশন ইন দ্য সেন্স এরকম ধরনের যে সেই সময়টায় দাঁড়িয়ে টিউবারকিউলোসিসের কোনো ট্রিটমেন্ট ছিল না। যেমন এখন বর্তমানে যদি বলি তাহলে ক্যান্সারের কোনো ট্রিটমেন্ট নেই, অ্যাডভান্স স্টেজে অবভিয়াসলি নেই, মানে একদম ইনিশিয়াল স্টেজের ক্ষেত্রে রয়েছে। অনেকে এরকম থাকে যে ক্যান্সার হয়তো ফার্স্ট স্টেজ ধরা পড়েছে বা কিছু ট্রিটমেন্ট করিয়ে বহু বছর সুস্থ আছে, সেরকম দেখাই যায়। কিন্তু যখন অ্যাডভান্স স্টেজের ব্যাপারটা চলে যায়, 3rd স্টেজ 4th স্টেজের ক্ষেত্রে দাঁড়িয়ে, তখন আর সেই মুহূর্তে দাঁড়িয়ে কোনো ট্রিটমেন্ট এখনও অবধি তো আসেনি, বা থাকলেও সেটা খুব কস্টলি, যেটা সব মানুষের পক্ষে দাঁড়িয়ে অ্যাফোর্ড করাটা পসিবল হয় না। তাহলে সেই জায়গার ক্ষেত্রে দাঁড়িয়ে টিউবারকিউলোসিসও এমন একটা ডিজিজ সেই সময় দাঁড়িয়েছিল। এখন তো আর হয় না, সেইভাবে দেখাও যায় না, বাট যদিও বা হয় সেটাকে কিওর, এটা সেটা সম্ভব কিওর করাটা। সেই সময়টায় দাঁড়িয়ে, যেটা 30 ইয়ার্স বিফোর, এটা একদম এমন একটা ডিজিজ ছিল যেটাকে কিওর করা পসিবল ছিল না। তাহলে যদি কিওর করাটা পসিবল না হয়, সেই মুহূর্তে দাঁড়িয়ে উনিও জানতেন যে ওনার যে আয়ু, সেই ব্যাপারটা অত্যন্ত লিমিটেড। এর পাশাপাশি ওনাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল, কারণ মনে করা হতো আগেকার দিনে যে টিউবারকিউলোসিস হচ্ছে কন্ট্যাজিয়াস ডিজিজ। কন্ট্যাজিয়াস মানে ছোঁয়াচে রোগ, এরকম ধরনের, একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ট্রান্সমিট করতে পারে সেই বিষয়টা। তো ন্যাচারাল ব্যাপার, টিউবারকিউলোসিস ট্রান্সমিট করতে পারে দেখে ওনার যারা ইনলস, শ্বশুরবাড়ির লোকজন যে সমস্ত, তারা ওনাকে কী করেছিল, একটা ঘরের মধ্যে বন্দি করে দিয়েছিল, নাম্বার 1। নাম্বার 2 কি, ওনার সন্তানকে ওনার সামনে আসতে দেওয়া হতো না, যেটা সব থেকে কষ্টের বিষয়, কষ্টের জায়গা। একজন মা যদি তার সন্তানকে নিয়মিত সামনে দেখতে না পান, তাহলে ন্যাচারাল ব্যাপার কী হবে, সেটা একটা মারাত্মক কষ্টের জায়গা। সেই জায়গাটার ক্ষেত্রে দাঁড়িয়ে ওনার সন্তানকে ওনার সামনে আসতে দেওয়া হতো না। উনি লাগাতারভাবে একটা ঘরের মধ্যে বসে থাকতেন এবং কনস্ট্যান্ট ওয়েতে ওনার সেই জায়গার থেকে, মানে ওই ঘরটার থেকে বাইরের দৃশ্যগুলোকে তিনি দেখতেন। এখন প্রশ্নটা হচ্ছে, একটা ঘরের মধ্যে বা 4 দেওয়ালের মধ্যে যদি কাউকে বন্দি করা হয় এবং সে ঘরের মধ্যে থেকে যদি কনস্ট্যান্ট সেই দৃশ্যগুলোকে দেখে, 1 দিন ভালো লাগবে, 2 দিন ভালো লাগবে, 5 দিন ভালো লাগবে, 10 দিনের দিন থেকে আর ভালো লাগবে। তাহলে ফ্যাক্টরটা হচ্ছে, ওনার ঘর থেকে দাঁড়িয়ে একটা হিল বা একটা পাহাড়কে দেখা যেত, যেই পাহাড়টার ওপরে কুয়াশাটা পড়ে থাকতো। এই জন্য তিনি বলেছেন মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, অর্থাৎ মাইল্ড মানে হালকাভাবে সেই কুয়াশাটা পড়ছে, মৃদুভাবে সেই কুয়াশাটা পড়ছে, কিসের ওপরে? পাহাড়ের ওপরে, সেই টাইপের। এবং মনে রাখবি, ওনার ক্ষেত্রে ওটাই বাউন্ডারি, বিকজ ঘর থেকে শুরু করে উনি পাহাড় অবধি দেখতে পারতেন। পাহাড়ের ওপারে আকাশটার কী দশা বা কী রয়েছে পাহাড়ের ওপারে, ওটা তার দেখার অবভিয়াসলি সুযোগ ছিল না। কেন সুযোগ ছিল না? বিকজ পাহাড়টা তার দৃশ্যটাকে কী করে রেখেছিল? অবস্ট্রাক্ট করে রেখেছিল বা ইনড্রান্স করে রেখেছিল, বাধাপ্রাপ্ত করে দিয়েছিল। যেহেতু তার দৃশ্যটা ওইখানেই বাধাপ্রাপ্ত হয়ে রয়েছে, ন্যাচারাল ব্যাপার, তার কাছে একটা সুযোগ ছিল না যে পাহাড়ের ওপারে কী রয়েছে সেই ব্যাপারটাকে দেখা। এমিলি জেন ব্রন্টে 1888 থেকে 1848 আন্ডারলাইন করতে হবে, ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, ইংল্যান্ডের একজন কবি, নভেলিস্ট, ঔপন্যাসিক, বেস্ট রিমেম্বার্ড ফর আর ওনলি নভেল। সারা জীবনে একটাই মাত্র উপন্যাস লিখেছেন, কি? উদারিং হাইটস। যদিও ওনার সারা জীবনটাই অত্যন্ত কম, সেটা হচ্ছে 30 ইয়ার্স। ক্যারিয়ার শুরুর পরেই কী করলেন, উনি মারা গেলেন টিউবারকিউলোসিসে। এবং শুধুমাত্র এই যে একটা উপন্যাস, মনে হবে স্যার মাত্র একটা উপন্যাসই তো লিখেছিল, এত ফেমাসের কী আছে, ব্যাপারটা সেটা নয়। বিষয়টা হচ্ছে, ভিক্টোরিয়ান এজের আগে অবধি মহিলাদের শিক্ষার ততটা প্রচলন ছিল না, ইংল্যান্ডের ক্ষেত্রে আমি বলছি। আমাদের বাঙালি সমাজের মধ্যে তো আরও পড়ে,
বাঙালি সমাজে তো মেয়েদেরকে মনে করা হতো চলো ঠিক আছে এর পড়াশোনা শিখে কী হবে, এরকম একটা ব্যাপার যে এর পড়াশোনা শিখে কী হবে, তো আলটিমেটলি তো সেই বিয়ে দেওয়া হবে, যাবে তো শ্বশুর বাড়ি, তাহলে ন্যাচারাল ব্যাপার পড়াশোনা শিখে কী হবে। কিন্তু কিছু কিছু মনীষী, যার মধ্যে অবভিয়াসলি বিদ্যাসাগর মহাশয় তিনি ছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন যে না, লেখাপড়া ছাড়া একটা মানুষকে, লেখাপড়া মানে তো শুধু পরীক্ষায় নাম্বার পাওয়াটা, এটা তো তারা পার্ট অফ স্টাডি বা পার্ট অফ লার্নিং। লেখাপড়া ছাড়া একটা মানুষের সার্বিক বিকাশটা পসিবল নয়। একটা ছেলে হোক বা একটা মেয়ে, প্রত্যেকের লেখাপড়া জানাটা জরুরি। কেন জরুরি? বিকজ স্বাভাবিক অর্থে দাঁড়িয়ে সমাজের মধ্যে চলতে গেলে, তাকে মাথা উঁচু করে বাঁচতে গেলে লেখাপড়াটা দরকার, সার্বিক উন্নয়নটা দরকার, লেখাপড়াটা দরকার। কারণ যে জাতি যত বেশি শিক্ষিত, সেই জাতি তত বেশি প্রশ্ন করতে পারে। এটা লেখাপড়ার মূল উপকরণ। আমি যদি শিক্ষিত হই তাহলে আমি কি করব? কোয়েশ্চেন করতে শিখবো, প্রশ্ন করতে শিখবো, আমি ঠিক বা ভুলের মধ্যে তফাৎটাকে বুঝতে শিখবো। এটা কেন ভালো, ওটা কেন খারাপ, এই লজিকটা আমার মধ্যে জন্মাবে। এই লজিকটা আমার মধ্যে জন্মাবে যে এটা কেন ভালো, ওটা কেন খারাপ, এখানে কি ভালো দিক রয়েছে যার জন্য এটাকে সাপোর্ট করব, এখানে কি খারাপ দিক রয়েছে যার জন্য এটাকে সাপোর্ট করব না। এই তফাৎটা আমার মধ্যে তৈরি হবে। লেখাপড়া মানে পরীক্ষা হলে শুধু গাদা গাদা নাম্বার পাওয়া নয়, ওটা তো একটা পার্ট, ওটা তো একটা আলাদা জিনিস, ওটা তো পার্ট চলে আসছে। লেখাপড়া মানে হচ্ছে লজিক। লেখাপড়া মানে আমার মনের ভেতরে এই প্রশ্ন চিহ্নটা উঠতে থাকবে যে এটা ভালো, এটা খারাপ, এটাকে সাপোর্ট করা উচিত, এটাকে সাপোর্ট করা উচিত নয়। লেখাপড়া যত বেশি একটা জাতি জানবে, সে তত বেশি পরিমাণে ইনকাম করতে চাইবে, সে তত বেশি পরিমাণে স্বনির্ভর হতে চাইবে। যেটা একটা মানুষকে, তার মানে কি, লেখাপড়াটাকে আটকে দাও। যদি একটা জাতিকে ধ্বংস করতে হয়, লেখাপড়া আটকে দাও। লেখাপড়া যদি আটকাও, সেই মানুষ এমনি ধ্বংস হয়ে যাবে, সেই জাতি এমনি শেষ হয়ে যাবে। ফ্যাক্টরটা হচ্ছে ওনার ক্ষেত্রে দাঁড়িয়ে যেটা অ্যাবসলিউটলি নেসেসারি ছিল, ভিক্টোরিয়ান এজে এমিলি চেন ব্রন্টে যেই সময় তিনি জন্মগ্রহণ করেছিলেন, বা প্রি ভিক্টোরিয়ান এজ বলতে পারি, ভিক্টোরিয়ান এজের আগের মুহূর্তে, সেই সময় দাঁড়িয়ে নারীদের লেখাপড়ার এত চল ছিল না। সবার বিরুদ্ধে গিয়ে তিনি লেখাপড়া শিখেছিলেন, এবং শুধু তাই নয়, একটা উপন্যাস লিখেছিলেন, হুইচ ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট। তার মানে সেই জন্য তার উপন্যাস লেখাটা এতটা বেশি গুরুত্বপূর্ণ, এক নম্বর। দু নম্বর হচ্ছে উদারিং হাইটস, এই উপন্যাসটার মধ্যে তিনি তার ওই মৃত্যু যন্ত্রণা, সেটাকে তিনি বর্ণনা করেছিলেন একটা অতল গহ্বর, একটা পেসিমিস্টিক আউটলুক। পেসিমিস্টিক মানে অপটিমিস্টিক, মানে আশাবাদী, পেসিমিস্টিক মানে নিরাশাবাদী। তেমন নিরাশাবাদী একটা দৃষ্টিভঙ্গিকে তিনি আলোচনা করেছিলেন, যে আলটিমেটলি দাঁড়িয়ে তাকে কী ধরনের নরক যন্ত্রণার মধ্যে ভোগ করতে হয়েছিল, যেটা এক্ষুনি বললাম। তার স্বামী, তার ইনলস হাউস, সর্বোপরি সবার কথা বাদ দিয়ে তার নিজের সন্তান, তাকে তিনি ধরতে পারছেন না, সামনে আদর করতে পারছেন না, সামনে আনতে পারছেন না। এটা মা হিসাবে একটা মারাত্মক কষ্টের জায়গা। তাহলে এই জায়গাটাকে তিনি কী করেছিলেন? সহ্য করতে হয়েছিল তাকে, যতদিন তিনি বেঁচে ছিলেন। সেই জায়গাটাকে তুলে ধরা হয়েছে উপন্যাসটার মধ্যে, এখানেও কবিতার মধ্যে সেই ব্যাপারটা রয়েছে। লং কনসিডার্ড এ ক্লাসিক অফ ইংলিশ লিটারেচার, ইংরাজি লিটারেচারের একদম ক্লাসিক উপন্যাসের মধ্যে পড়ে। এটা মানে একটাই লিখেছিলেন, একটাই ফেমাস হয়ে গেছে, এরকম ধরনের। ইন দিস পোয়েম, এই কবিতার মধ্যে, দ্য ব্লু মিস্ট দ্যাট সারাউন্ডস দ্য ডিস্ট্যান্ট মাউন্টেন্স রিমাইন্ডস দ্য পোয়েট অফ দ্য হ্যাপি ডেজ অফ হার ইউথ অ্যান্ড চাইল্ডহুড দ্যাট শি হ্যাজ লেফট বিহাইন্ড। আন্ডারলাইন, ভেরি ইম্পর্টেন্ট। এই কবিতার মধ্যে এই যে ব্লু মিস্টের কথাটা বলা রয়েছে, ব্লু মিস্ট মানে নীল রঙের যে কুয়াশার কথা বলা রয়েছে, নীল রঙের কুয়াশাটা কি করেছে? সারাউন্ডস দ্য ডিস্ট্যান্ট মাউন্টেন্স। ডিস্ট্যান্ট মাউন্টেন, ডিস্ট্যান্ট মানে দূরবর্তী, মাউন্টেন মানে পাহাড়। দূরবর্তী পাহাড়গুলোকে সারাউন্ড করে রেখেছে, সারাউন্ড মানে ঘিরে রেখেছে, দূরবর্তী পাহাড়গুলোকে ঘিরে রেখেছে। রিমাইন্ডস দ্য পোয়েট অফ দ্য হ্যাপি ডেজ অফ ইউথ অ্যান্ড চাইল্ডহুড। কবিকে মনে করাচ্ছে পাহাড়গুলো, কি মনে করাচ্ছে? তার ইয়াং এজের কথা। মনে রাখবি, কবি যখন মারা গেছিলেন, শি ওয়াজ হারসেলফ ভেরি ইয়াং, সেটা নিয়ে কোনো ডাউটের বিষয় নেই। ইয়াং বলতে এখানটায় তাহলে কি? টিনেজার, অল্প বয়সী এরকম টাইপের। চাইল্ডহুডের থেকে আরেকটু যে ওপরের স্টেজটার মধ্যে থাকে, যেখানে 13 to 19 স্টেজ, যেটাকে টিনেজার বলি আমরা, সেই টিনেজারের স্টেজটা তাকে মনে করাচ্ছে। অ্যান্ড চাইল্ডহুড, এবং ছেলেবেলার কথা, দ্যাট শি হ্যাজ লেফট বিহাইন্ড। প্রত্যেকটা মেয়ে বা প্রত্যেকটা নারীদের দুটো সত্তা থাকে, এটা ছেলেদের ক্ষেত্রে থাকবে না। প্রত্যেকটা নারীদের দুটো সত্তা থাকে। কীরকম টাইপের? নারীরা ছোটোবেলা বা শুরুর দিকটা, লেখাপড়ার লাইফটা ইত্যাদি তার কাটায় তার বাবার কাছে, বাবা মায়ের কাছে ইত্যাদি। পরবর্তীকালে যখন আফটার ম্যারেজ সে চলে যায় তার শ্বশুরবাড়ি, যেটা যে কোনো মেয়ের ক্ষেত্রেই হয়। তার মানে ফ্যাক্টরটা হচ্ছে আলটিমেটলি দাঁড়িয়ে তার মা বাবার কাছে যখন সে সময়টা কাটাচ্ছে, সেটা এক ধরনের জীবন। এইবার যখন সে আফটার ম্যারেজ সে অন্য কোনো একটা বাড়িতে চলে যাচ্ছে, তখন তার অন্য ধরনের একটা লাইফ শুরু হয়ে যাচ্ছে।
সেই বাড়ি মানে যেখানে সে যাচ্ছে সেই বাড়ি কেমন হবে, ওয়েদার দে উইল বি হেল্পফুল অর নট, তারা ভালো হবে কি না, তারা তাকে মরালি সাপোর্ট করবে কি না, এই ব্যাপারগুলো এই প্রশ্নচিহ্নটা প্রতিটা মেয়ের ভেতরে থাকে যখন সে শ্বশুরবাড়ি যায় বা কিছু এরকম টাইপের, সেই চিহ্নটা বা প্রশ্নচিহ্নটা প্রত্যেকটা মেয়েদের ভিতরে থাকে। তার মানে ফ্যাক্টরটা হচ্ছে তিনি কি করছেন, ওই সেম স্টেজে পা দিচ্ছেন, তিনি তার বাবার ঘর থেকে যখন শ্বশুরবাড়িতে আসছেন তার একটা রোগ ধরা পড়ছে এবং সেই রোগের জন্য তাকে সম্পূর্ণ এক ঘরে করে দেওয়া হচ্ছে। এবার যেই এক ঘরে যখন তাকে করে দেওয়া হচ্ছে তিনি তখন কি করছেন, এসকেপিজম এই থিওরিটার আশ্রয় নিচ্ছেন। লিখে রাখো উপর দিয়ে এই যে থিওরিটা বা ওই পরের লাইনটায় ব্র্যাকেট করে আমি ওই জায়গাটা বলে দিচ্ছি, অবভিয়াসলি বুঝিয়ে দিচ্ছি, বাট তারপর সে লিখে রাখ এসকেপিজম, ইএসসিএপিআইএসএম, ইএসসিএপিআইএসএম। তিনি তখন এসকেপিজম বা এসকেপিস্টিক থিওরি সেইটার আশ্রয় নিচ্ছেন। প্রশ্ন হচ্ছে কেন এসকেপিজম, ইএসসিএপিআইএসএম, এসকেপিজমের কেন তিনি আশ্রয় নিচ্ছেন? আমরা যখন খুব রিগোরাস বা কোনো একটা প্রচণ্ড কষ্টের একটা অভিজ্ঞতার সম্মুখীন হই এবং আমাদের চারিদিকে আমাদেরকে মরাল সাপোর্ট দেওয়ার মতন কেউ থাকে না, কারণ সাপোর্ট সবসময় যে ফাইন্যান্সিয়াল দরকার পড়ে তা নয়, অবভিয়াসলি বাঁচতে গেলে টাকা পয়সার দরকার, সেটা তো আলাদা হবে, কিন্তু একটা মানুষের এর পাশাপাশি কিসের দরকার পড়ে, ফাইন্যান্সিয়াল সাপোর্টের পাশাপাশি দরকার পড়ে মরাল সাপোর্ট। যে আমি যখন কোনো একটা জীবনে চ্যালেঞ্জ ফেস করব, আমার পাশে কেউ একটা থাকবে যে আমাকে কনস্ট্যান্ট ওয়েতে কী করবে, মরাল সাপোর্ট দেবে, যে না ঠিক আছে আরে আমি তো আছি, কারণ চিন্তা করছিস। তিনি সেটা পাননি তার ইনলস হাউসে গিয়ে। এবার যখন তিনি সেটা পাননি তখন তিনি কি করছেন, তার বাবার বাড়ির কথা চিন্তা করছেন, সেইখানটায় তিনি ছিলেন, সেইখানটা কতটা ভালো ছিল। তার মানে ফ্যাক্টরটা হচ্ছে প্রত্যেকটা আমি কি ইউজ করলাম, তিনি ছিলেন তা কতটা ভালো ছিল, মানে পাস্ট। তিনি প্রেজেন্ট মোমেন্টে বসে পাস্টের কথা চিন্তা করছেন, ব্যাপারটা বোঝা যাচ্ছে। নিজের ঘরে বসে সেই মুহূর্তে দাঁড়িয়ে তিনি তার বাবার সঙ্গে কাটানো তার যে জীবনটা, তার মা বাবার ভালোবাসা, সেই বিষয়গুলো তিনি ভাবছেন বা চিন্তা করছেন। তাহলে ন্যাচারাল ব্যাপার, যখন তিনি সেই ব্যাপারগুলো চিন্তা করছেন তখন তিনি কি করছেন, প্রেজেন্ট থেকে পাস্টে শিফট করে যাচ্ছেন। তার চিন্তাভাবনাটা, তার থিঙ্কিংটা প্রেজেন্ট থেকে পাস্টে গিয়ে শিফট করছে। যখন তার চিন্তাভাবনাটা প্রেজেন্ট থেকে পাস্টে গিয়ে শিফট করছে, দ্যাট ইজ কল্ড এসকেপিজম। এবার এর একটা সদর্থক দিক রয়েছে, আবার একটা নমর্থক দিকও রয়েছে। সদর্থক দিক বা পজিটিভ সাইডটা কি, সেটা হচ্ছে যখন একটা মানুষ প্রেজেন্ট স্টেজে বসে পাস্টের ব্যাপারটা চিন্তা করে, কিছুক্ষণের জন্য হলেও সে কী করে, একটু রিলিফ পায়। এটা হচ্ছে পজিটিভ সাইড বা অ্যাফার্মেটিভ সাইড। নেগেটিভ সাইডসটা কি, আমরা চিরকাল পাস্টে বাঁচতে পারি না, এটা হচ্ছে নেগেটিভ। উই হ্যাভ টু লিভ ইন আওয়ার প্রেজেন্ট, আমাদেরকে প্রেজেন্টে বাঁচতে হয়। পাস্ট ভালো থাকুক মন্দ থাকুক, ওটা কেটে গেছে, ওটা হয়ে গেছে, ওটা চিন্তা করতে পারি, বা ওটাকে আমরা ফিরিয়ে আনতে পারি না। তার মানে ফ্যাক্টরটা হচ্ছে আমাদেরকে কিসে বাঁচতে হবে, আলটিমেটলি প্রেজেন্ট লাইফেই বাঁচতে হবে। তাহলে যদি আমরা প্রেজেন্ট লাইফে বেঁচে থাকি, ওটা হচ্ছে নেগেটিভ সাইড। ওনার প্রেজেন্ট লাইফটা কীরকম, ফুল অফ চ্যালেঞ্জেস, ফুল অফ রিমোর্স। তো ন্যাচারাল ব্যাপার, সেই জায়গার ক্ষেত্রে দাঁড়িয়ে উনি কী করছেন, প্রেজেন্ট লাইফের মধ্যে বেঁচে করছেন। তো এই যে পাস্ট টু প্রেজেন্ট, এই যে গিয়ার শিফটিংটা চলছে, দ্যাট ইজ কল্ড এসকেপিজম। মাথায় ঢুকেছে? কি বলছেন তিনি, বলছেন মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, পাহাড়ের ওপরে সূক্ষ্মভাবে হালকাভাবে কি পড়েছে, একটা কুয়াশা পড়েছে, একদম মৃদুভাবে হালকাভাবে কুয়াশাটা পড়েছে। টেলিং নট অফ স্টর্মস টুমরো, আগামীকাল ঝড় আসবে কিনা বলা যাচ্ছে না। অর্থাৎ কুয়াশাটা এমনভাবে পড়েছে যে পাহাড়ের ওপরে মেঘটাকে ঢেকে দিয়েছে, তাহলে মেঘ দেখা যাচ্ছে না। তাহলে মেঘ যদি দেখা না যায় তাহলে আগামী দিনে ঝড় আসবে কিনা সেটা প্রেডিক্ট করা যাচ্ছে না বা বলা যাচ্ছে না। পরের লাইনটা দেখাবি, নো দ্য ডে হ্যাজ ওয়েপড ইটস ফিল, দিনটা সারাদিন ধরে কেঁদে নিয়েছে। দিনটা সারাদিন ধরে কেঁদে নিয়েছে মানে এই যে বলেছে দিনটা সারাদিন ধরে কেঁদে নিয়েছে। আচ্ছা, দিন তো একটা ইনঅ্যানিমেট অবজেক্ট, জড়বস্তু, দিন আবার সারাদিন ধরে কাঁদতে পারে? তাহলে না, এটাকে ইংরেজির ভাষায় বলা হয় পার্সনিফিকেশন। এটা কি ইংরেজির ভাষায় কি বলে, পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন কি, আন্ডারলাইন করে আগে লিখে নে সেন্টেন্সটা, পার্সনিফিকেশন পাশে ব্র্যাকেট করে। কি পেন্সিল দিয়ে দিচ্ছে আমার, তো লিখতে গেলেই তো ডেবে যাচ্ছে। পার্সনিফিকেশন, PERSON IFICATION। পার্সনিফিকেশন ব্যাপারটা কি, একটা কোনো নির্জীব বস্তু তার উপরে সজীবতা আরোপ করা, দ্যাট ইজ কল্ড পার্সনিফিকেশন। দিনটা সারাদিন ধরে কেঁদে নিয়েছে, আরে দিন তো কোনো ওরকমভাবে কাঁদে না, দিন তো কোনো অবজেক্ট মানে ইয়ে নয়
জ্যান্ত বা জীবিত বস্তু নয়। তার মানে ফ্যাক্টরটা কি? ফ্যাক্টরটা হচ্ছে দিনটা সারাদিন ধরে কেঁদে নিয়েছে। এটার অর্থটা হচ্ছে দিনকে এমন একটা লোকের সাথে তুলনা করা হচ্ছে মনে হচ্ছে সারাদিন ধরে কেঁদেছে। এটার অ্যাকচুয়াল অর্থটা কি? সারাদিন ধরে বৃষ্টি হয়েছে। দিনটা কেঁদে নিয়েছে মানে সারাদিন ধরে বৃষ্টি হয়েছে। এটার পাশাপাশি এবার অভ্যন্তরীণ অর্থটা কি? উনিও সারাদিন কেঁদেছে। ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল মানে কি? দিনটা সারাদিন কেঁদেছে মানে দিনটার সঙ্গে উনি নিজেকে কম্পেয়ার করছেন, তুলনা করছেন। উনি বলছেন আমিও সারাদিন কেঁদেছি। কেঁদে কি করেছি? পরের লাইনটার মধ্যে বলা আছে, আন্ডারলাইন করবি, স্পেন্ট ইট স্টোর অফ সাইলেন্ট সরো। যে একটা চাপা কষ্ট, একটা নীরব ব্যথা, একটা যন্ত্রণা, সেটাকে তিনি কি করেছেন? খরচা করে ফেলেছেন। কাঁদতে 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 মনটা হালকা হয়ে গেছে। মানে সারাদিন ধরে বৃষ্টি হয়েছে, দ্যাট মিন্স কি? দিনটা সারাদিন ধরে কেঁদেছে, দ্যাট মিন্স উনিও সারাদিন ধরে কেঁদে কি করেছেন? ওনার দুঃখের বোঝাটাকে হালকা করেছে। এবার সেকেন্ড প্যারা সেমভাবে এসকেপিজম বা এসকেপিস্টিক থিওরির ওপরে লেখা। কীরকম টাইপের? বলছে ও আই এম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ। তিনি বলছেন আমি ইউথের একেবারে শেষ পর্যায়ে চলে গেছি। আই এম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, একেবারে সেই আমার ইয়াং স্টেজ। আমি ইয়াং মানে আগেই বললাম টিনেজ এই ক্ষেত্রে দাঁড়িয়ে, কারণ কবি যখন মারা গেছে শি হারসেলফ ওয়াজ এ ইয়াং লেডি। 30 বছর বয়স তো ইয়াং এজই বোঝায়, ন্যাচারাল ব্যাপার। উনি আবার আলাদা করে কোথায় ইয়াং এজে যাবেন? ইয়াং এজে যাচ্ছেন মানে টিনেজ বা এরকম টাইপের জায়গায় যাচ্ছেন, রাদার দ্যান তিনি চাইল্ডহুড স্টেজে যাচ্ছেন। তিনি বলছেন আমি সেই স্টেজে ফিরে গেছি, আমার মনে পড়ছে আমার বাবার কথা। এবং মনে রাখবি ওনার ম্যাক্সিমাম এই যে উদারিং হাইটসের মধ্যেও ম্যাক্সিমাম জায়গাতে দেওয়া রয়েছে ওনার মায়ের থেকে উনি ওনার বাবার বেশি কাছের ছিলেন। ওনার মায়ের থেকে উনি ওনার বাবার সাথে বেশি কাছের ছিলেন। এটা তৈরি হয় অনেক সময় সন্তানদের ক্ষেত্রে দাঁড়িয়ে। মা বাবা উভয় খুব প্রিয় আমাদের কাছে, সেটা নিয়ে কোনো ডাউট নেই। বাট সামহাউ আমি একটু বেশি ভালোবাসি হয়তো বাবাকে, বা একটু বেশি ভালোবাসি হয়তো মাকে। এই বায়াসনেসটা থাকে, এটা হয়তো আমাদের মধ্যে কনসিয়াসলি আসে না, বাট এটা চলে আসে কোনো না কোনোভাবে, চলে আসে এরকম টাইপের যে আমি আমার মাকে একটু বেশি ভালোবাসি। মানে 19-20, স্টিল বাবা হয়তো 19, মা হয়তো 20, এরকমভাবে ডিফারেন্সিয়েশন করাটা ঠিক নয়, বাট স্টিল এটা চলে আসে, এটা আনকনসিয়াসলি চলে আসে এরকম টাইপের ব্যাপারটা। বা আমি হয়তো আমার বাবাকে একটু বেশি ভালোবাসি, ব্যাপারটা এরকম নয়। তো এটাই তাই বলছে ও আই এম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ। আমি কি করেছি? আমার ইয়াং স্টেজে চলে গেছি, আমার ইউথ স্টেজে চলে গেছি। আই এম এ চাইল্ড ওয়ান্স মোর। আমি আবার যেন শিশুর মতন হয়ে গেছি। সেই ছোট্টবেলাটা আমি ফিরে পাচ্ছি, সেই ছোট্টবেলাটা আমি ফিরে পাচ্ছি যেখানে কি আমার বাবার ভালোবাসায়, আমার বাবার প্রোটেকশন, আমার বাবার গাইডেন্সে, কোচিনের একটু অ্যাড করে নিলাম, সেই জায়গাটার ক্ষেত্রে আমি কি রয়েছি? দাঁড়িয়ে রয়েছি সেই ব্যাপারটা। আই এম এ চাইল্ড ওয়ান্স মোর। আমি আবার একটা শিশুর মতন হয়ে গেছি। অ্যান্ড নিথ মাই ফাদার শেল্টারিং রুফ। নিথ মানে বিনিথ, এগুলোকে বলে ডিসগাইজড প্রিপোজিশন। এই নিথটা, যেটাকে সামনের দিকে বিটা নেই, শুধু নিথ দেওয়া হয়েছে, এই টাইপের প্রিপোজিশনগুলোকে কি বলি আমরা? ডিসগাইজড প্রিপোজিশন। ডিসগাইজ মানে ছদ্মবেশ। এই প্রিপোজিশনগুলো সম্পূর্ণ থাকে না, কিছুটা মেরে কেটে তারপরে দেওয়া হয়, দ্যাট ইজ কল্ড নিথ। তো নিথ মাই ফাদার শেল্টারিং রুফ, এটাকে অ্যাব্রেভিয়েশন বলে, শর্ট ফর্ম বলে। আন্ডারলাইন করবি, আমি আমার বাবার শেল্টারিং রুফের নিচে নিজেকে দেখতে পাচ্ছি। অর্থাৎ আমাদের যে ঘর, সেই আশ্রয়স্থল, মাথার ওপরে ছাদ, সেইটার নিচে আমি দেখতে পাচ্ছি আমার বাবার সাথে আমি দাঁড়িয়ে রয়েছি, যেটা আমার বাবা তৈরি করেছিলেন, নিয়ার দ্য ওল্ড হল ডোর। ওই যে পুরনো হলঘরের দরজা, আমি সেই জায়গাটার মধ্যে নিজেকে দেখতে পাচ্ছি। অর্থাৎ বাবার বানানো সেই সুন্দর ঘর, যার ভেতরে আমরা থাকতাম, বাবা আমায় আগলে রাখতেন, সেই ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি নিয়ার দ্য ওল্ড হল ডোর। এবং পুরনো সেই দরজার কাছে আমি আবার নিজেকে দেখতে পাচ্ছি। আবার তিনি ফিরে এসছেন প্রেজেন্ট মোমেন্টে। কি বলছেন তিনি? আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল। আমি দেখতে পাচ্ছি এই ক্লাউডি ইভিনিং বা ওই মেঘাচ্ছন্ন যে সন্ধেবেলা, সেটা নামছে। আচ্ছা, এবার একটা কমন সেন্সের কথা বল, সেটা হচ্ছে সারাদিন ধরে বৃষ্টি হলে সন্ধেবেলাটা কি শুকনো থাকবে না স্যাঁতস্যাঁতে থাকবে? স্যাঁতস্যাঁতে থাকবে। তার মানে স্বাভাবিক, সারাদিন ধরে বৃষ্টি হয়েছে। কবি একটু আগেই বলেছেন ফার্স্ট প্যারাতে, দিনটা সারাদিন কেঁদে নিয়েছে মানে সারাদিন বৃষ্টি হয়েছে। তার মানে সন্ধেবেলা যখন নামছে তখন কীভাবে নামছে? স্যাঁতস্যাঁতে একটা ওয়েদার, ক্লাউডি ইভিনিং, মেঘাচ্ছন্ন ওয়েদার বা মেঘাচ্ছন্ন একটা সন্ধে নেমে আসছে। আফটার এ ডে অফ রেইন, সারাদিন বৃষ্টির পরে সন্ধেটাও কেমন? একেবারে স্যাঁতস্যাঁতে। ব্লু মিস্ট, আন্ডারলাইন করবি, ব্লু মিস্ট, সুইট মিস্ট অফ সামার পল দ্য হরাইজনস মাউন্টেন চেন। ব্লু মিস্ট, নীল রঙের কুয়াশা, সুইট মিস্ট, মিষ্টি কুয়াশা, মানে কুয়াশাটাকে দেখতে খুব সুন্দর লাগছে। অফ সামার, গ্রীষ্মকালের সেই কুয়াশাটা পড়ছে। পরীক্ষা হলে কোয়েশ্চেন দেয় কোন ঋতু বা কোন সিজনে এটা লেখা হয়েছে, বলতে হবে সামার টাইম, বলে দিয়েছে এখানে সামার। তো গ্রীষ্মকালের মধ্যে কি পড়ছে? ওরকম ব্লু মিস্ট বা সুইট মিস্ট আসছে।
এবং কি পল মানে হচ্ছে মেঘ, মোটা মেঘের আস্তরণকে বলে পল। ওই মোটা মেঘের আস্তরণটা পড়ে রয়েছে, দেখে বোঝা যাচ্ছে, কি বোঝা যাচ্ছে, যেন ওইটা মেঘ মানে কুয়াশাটাকে মেঘের মতন বলে ভুল হয়ে যাচ্ছে। ব্লু মিস্ট, সুইট মিস্টটা একেবারে মোটা মেঘের মতন পাহাড়ের ওপরে পাহাড়টাকে ঘিরে রেখেছে। কোথায় ঘিরে রেখেছে আন্ডারলাইন করবি, দ্য হরাইজনস মাউন্টেন চেন। হরাইজন মানে দিগন্ত রেখা। হরাইজন মানে কি বললাম, দিগন্ত রেখা। দিগন্ত রেখাটা কি হয়, আমি একটা মাঠের সামনে দাঁড়িয়ে রইলাম, আকাশটা গিয়ে 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 ওইখানে মিলেছে বলে মনে হলো, এরকমটা কাল্পনিক জিনিস। আমি কি করলাম, দৌড়ালাম, ভাবলাম যে মিলেছে, মনে হয় পৃথিবীর শেষবার। আমি যত দৌড়াবো দিগন্ত রেখাও তত বেশি সরতে থাকবে। মানে এটা জাস্ট একটা অলিক কল্পনা, এটা বেসিক্যালি হয় না বাস্তবে, যে পৃথিবী গিয়ে কোথায় মিলছে দেন সেটা আমাদের পক্ষে অ্যাটলিস্ট মত পসিবল না। তার মানে সেই জায়গাটার ক্ষেত্রে দাঁড়িয়ে বলছে কি হরাইজন মাউন্টেন চেন, ওই ব্লু মিস্ট সুইট মিস্টটা ঘিরে রেখেছে, কুয়াশাগুলো ঘিরে রেখেছে হরাইজনের মাউন্টেন চেন পর্বত শৃঙ্গ। হরাইজন মানে আমি একটু আগেই বললাম, ওনার ঘর থেকে পাহাড়টাই লাস্ট দেখা যাচ্ছে, তার পিছনে কি আছে দেখা যাচ্ছে না, বিকজ পর্বত তো বিশাল বড় একটা জিনিস, সেটাকে পেরিয়ে উনি আর কিছু দেখতে পাচ্ছেন না। উনি বলছেন ওটাই আমার সীমানা, ওটাই আমার হরাইজন, আমার পৃথিবীটা ওইখানেই আবদ্ধ হয়ে গেছে, ওটাই আমার দিগন্ত রেখা, পৃথিবীটা ওখানে গিয়ে স্টপ হয়ে গেছে। তাহলে ওটার গায়ে গিয়ে কুয়াশাগুলো কি করেছে, মেঘের মতন করে জড়ো হয়ে পাককে কুয়াশাগুলো পাহাড়ের উপরে গিয়ে পড়েছে। ওটার ওপারে কি আছে উনি আর দেখতে পাচ্ছেন না। দ্য ড্যাম স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস। আন্ডারলাইন, ড্যাম কি, ওই স্যাঁতস্যাঁতে টাইপের যে আবহাওয়াটা, এরকম টাইপের সেই যে শিশিরগুলো সেগুলো পড়ে রয়েছে। সকালবেলায় শিশির পড়ে, শীতকালের দিকটা এরকম টাইপের। এবার প্রশ্ন হচ্ছে স্যার এটা তো গরমকাল, তাহলে কী করে শিশির পড়ছে? আরে গরম তো আমাদের এখানকার মতন গরম নয় রে, ওখানকার গরম তো সহ্য করা যায়, আমাদের এখানের গরম তো তুই বেরোবি বাইরে একরকম হয়ে, বেরোনোর পর দেখবি মঞ্জুলিকা হয়ে গেছিস, তো ওরকম টাইপের কেস। তো বলছে দ্য ড্যাম স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস। ড্যামটা কী রয়েছে, লং গ্রিন গ্রাস, লং মানে লম্বা লম্বা, গ্রিন মানে সবুজ, ঘাসের ওপরে শিশিরের ফোঁটা পড়ে গেছে। অ্যাজ থিক অ্যাজ মর্নিং স্টিয়ার্স। আন্ডারলাইন, অ্যাজ থিক অ্যাজ মর্নিং স্টিয়ার্স। থিক মানে মোটা বা পুরু। সকালবেলায় কেউ যেন কেঁদে গেছে, কান্নাকাটি করে গেছে, চোখের জলটা যেন গিয়ে ঘাসের ওপর পড়েছে। সেটার ওই যেমন পদ্ম পাতার ওপর কী দাঁড়িয়ে থাকে, জল দাঁড়িয়ে থাকে, পদ্ম পাতার ওপরে কী দাঁড়িয়ে থাকে, জল দাঁড়িয়ে থাকে, ওরকম টাইপের। এক্স্যাক্টলি ওরকম মনে হচ্ছে যেন শিশিরগুলো কী রয়েছে, দাঁড়িয়ে রয়েছে কিসের ওপরে, ঘাসের ওপরে দাঁড়িয়ে রয়েছে। এবং কি, অ্যান্ড ড্রিমি সেন্স অফ ফ্র্যাগ্রেন্স পাস। আন্ডারলাইন, দ্যাট ব্রিথ অফ আদার ইয়ার্স। ড্রিমি সেন্স অফ ফ্র্যাগ্রেন্স পাস। উনি মনে করছেন ড্রিমি মানে স্বপ্নের মতন, ফ্র্যাগ্রেন্স মানে সৌরভ, গাঙ্গুলি নয়। তাহলে তিনি কি করছেন, ড্রিমি সেন্স অফ ফ্র্যাগ্রেন্স মানে সৌরভ, গন্ধের, সুগন্ধের কথা মনে করছেন। দ্যাট ব্রিথ অফ আদার ইয়ার্স, ওনার প্রিভিয়াস টাইমসের কথা খেয়াল করছেন। প্রিভিয়াস টাইমস মানে ওই যে সেই বাবার আন্ডারে তার নিজের বাড়িতে থাকা, সেই বিষয়গুলোকে ওনার খেয়াল করছে, যে জীবনটা কত সুন্দর ছিল। এখন ওনার জীবনটা কী হয়ে গেছে, নরক হয়ে গেছে। স্পেশালি উনি এটাও জানেন এর পাশাপাশি যে উনি বেশি দিন বাঁচবেন না। তাহলে একটা মানুষ যদি জানে যে তার আয়ুটা খুব লিমিটেড, তার আয়ুটা ভীষণ অল্প, আর ম্যাক্সিমাম হয়তো 1 মাস 15 দিন এরকম টাইপের তার হাতে রয়েছে, তাহলে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে তার মধ্যে কী ভর করবে, ডিপ্রেশন আসবেই, পেসিমিস্টিক নেচার আসবে, ন্যাচারাল ব্যাপার। তিনি তখন কী করবেন, নিরাশার মধ্যে ডুবে যাবেন, যে আলটিমেটলি দাঁড়িয়ে আর কদিনই বা আছি, কদিনই বা বাঁচবো, এই ফ্যামিলির সঙ্গে তো থাকবো না, আমার যাওয়ার পরে আমার সন্তানটার কী হবে। সবথেকে বড় টেনশন থাকে এটাই মা বাবাদের, যে আমার যাওয়ার পরে আমার ছেলে মেয়েদের কী হবে, তাই না? মা বাবারা টেনশন করে ছেলে মেয়েদের জন্য, আর ছেলে মেয়ে একটা মানে বয়সের পরে টেনশন করে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের জন্য, তখন আর মা বাবার সম্বন্ধে টেনশন ভুলে যায়। তো ওরকম টাইপের কেস। তার মানে বিষয়টা হচ্ছে আলটিমেটলি কি, ওই সেম জিনিস, ড্রিমি সেন্স অফ ফ্র্যাগ্রেন্স পাস, অর্থাৎ সৌরভ, ফুলের সুগন্ধ বেরিয়ে এসছে। দ্যাট ব্রিথ অফ আদার ইয়ার্স, কবি বলছেন সেটা তার পাস্ট ইতিহাসটাকে, অতীতকালের ইতিহাসটাকে কী করছে, জাগিয়ে দিচ্ছে।